সব রহস্যের ব্যাখ্যা হয় না। যখনই মানুষ কোনো রহস্যের সীমানার শেষ প্রান্তে চলে যায়, ঠিক তখনই আরেকটা নতুন রহস্যের সীমানা মানুষের চোখের সামনে অলৌকিক পাঁচিল তুলে দেয়। এভাবেই চলবে জগতের রহস্য গল্পের চিরন্তন ভাষা ডোবার আদিম স্বপ্নময় ধাঁধা। যদি আপনি জোর করে সে ধাঁধা ছুঁতে যাই, তবে শেষ পর্যন্ত সেই সব রহস্যময় ধাঁধারা আমাদেরকে ছুঁয়ে থাকবে না, তা কে বলতে পারে? আপনি, আমি, অথবা রাতের আড্ডার একদল তিরিশোর্ধ্ব যুবক? কি জানি, এত রহস্য আর রহস্যের কুয়াশা আজ রাতে আমাদের কোথায় নিয়ে যাবে জানি না। শুধু জানার অদম্য তীব্র কৌতূহল নিয়ে পা বাড়ালাম রহস্য গল্পের পাঁচিল ভাঙা পুরনো কোনো অলৌকিক ঘাটে। চলুন গল্পের রহস্য স্রোতে ভাসি আর ডুবি। শেষ পর্যন্ত ফেসবুকের দৌলতে এত বছরের পর পুরনো বন্ধুদের দেখা হচ্ছে। প্রথমে কথা ছিল 9 জনের আসর হবে, কিন্তু তার মধ্যে 4 জনেই এই ডেটে জয়েন করতে পারলো না। বাকি 5 জন অবশ্য সমস্ত প্রতিকূলতা পেছনে রেখে জড়ো হচ্ছে নিয়াজের ফ্ল্যাটে। নিয়াজের বউ সিরাজগঞ্জের একটা সরকারি কলেজে পড়ায়। ভদ্রমহিলা 2 মেয়ে নিয়ে ওখানেই সেটল। মেয়েদের পড়াশোনার চাপ কম থাকলে প্রায় প্রতি মাসে আর ছুটি ছাটায় আসা যাওয়া চলে। অবশ্য নিয়াজও যায়, কাজে আড্ডার আসর তো নিয়াজের ফ্ল্যাটেই বসবে। ইউনিভার্সিটির দুর্দান্ত সব রঙিন আর সজীব দিনগুলো ওরা একসঙ্গে কাটিয়েছে। যদিও সবাই এই সাবজেক্টে নয়, তবে এদের মধ্যে কেউ কেউ হোস্টেলের একই রুমে এবং একই ব্লকে ছিল। সবাই 30 যুবক, না ঠিক 30 বললে ভুল হবে, বয়সের ঘোড়াটা সবাইকে নিয়ে প্রায় 40-এর কোঠায় ছুট দিয়েছে। হয় না, পুরনো বন্ধুদের আমরা মিস করি ভীষণ, কিন্তু বর্তমানের কাজের চাপ আর চাহিদা অনেক কিছু থেকে আমাদের দূরে রাখে। এদেরও এই অবস্থা। কত বছর আগের কথা, অথচ মনে হচ্ছে যেন আকাশ থেকে অনেকখানি নেমে আসা শরতের শুভ্র মেঘের মতো পুরনো সব ধূসর স্মৃতিরা এক এক করে চোখের সামনে নেমে এলো। জম্পেশ খাওয়া দাওয়া, অ্যালকোহল, নিকোটিনের ধোয়া, তাস, কোনো কিছুই যেন এদের অতটা স্পর্শ করছে না, যতটা স্পর্শ করছে পুরনো স্মৃতি আর ফেলে আসা যৌবনের টুকরো টুকরো ছবি। বনানীর 11 নম্বর রোডের 17 নম্বর বাড়ির 6 তলার দক্ষিণমুখী 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে চলছে 5 বন্ধুর এলো পাথারি রঙিন স্বপ্নের অগোছালো সময়। আমরা ভাবি সময় বয়ে চলে যায়, আসলে কিন্তু সময় রয়ে যায় পুরনো ফেলে আসা সময়ের ফাঁদে। বিকেল 5টার পর থেকেই সবাই একে একে চলে এসেছে নিয়াজের ফ্ল্যাটে। এখন রাত 8:30। আনন্দ, আড্ডা, গল্প, গান, স্মৃতি, স্বপ্ন, দুঃস্বপ্ন, আবদার, অভিমান, আক্ষেপ, চিৎকার, উদ্বেগ সব কিছু সঙ্গে নিয়ে চলছে এই মুহূর্তে শহুরে সময় স্রোত, যে স্রোতে নির্দ্বিধায় গা ভাসালো নিয়াজ, মামুন, আরিফ, জামান ও অখিল। বোধ করে এদের বয়সের সঙ্গে ম্যাজিক কোনো সময় ঘড়ির স্রোতে চেপে কেবল পেছনেই যাচ্ছে। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। মনে আছে আরিফ, মেনুকাকে দেখার পর এই গানটা তুই হোস্টেলে খুব গাইতি। আমি এই গানটা এখনো গাই। টিএসসির সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। আবার ধর, প্রেম একবারই এসেছিল নীরবে আমারই দুয়ারি প্রান্তে, সে তো হায় মৃদু পায়। প্রেম আজও আসে প্রতি রাতে স্বপ্ন ঘুমে, প্রেম আজও আসে। তোর মনে এখনো প্রেম আসে? অবশ্যই, কিন্তু লাভ কি বল? বিশ্বাস কর দোস্ত, সুন্দরী মেয়ে দেখলে এখনো বুকের ভেতরটা টনটন টনটন করে। এ জীবন, যৌবন, জন্ম সব বৃথারে, একটা প্রেম করতে পারলাম না জীবনে। তা গান তো আগে ভালোই গাইতি, এখন এমন বেসুরে গাইছিস কেন? জীবনে প্রেম হয়নি সেই শোকে? আচ্ছা, মেনকার সঙ্গে তোর আর দেখা হয়নি না? হয়েছিল একদিন, হুট করে নিউ মার্কেটে দোতলায়। মেনকা ওর ছোট ছেলের জন্য সোয়েটার কিনতে এসেছিল। ও তো আমাদের অনেক জুনিয়র, আর বিয়েও করেছে বেশ দেরি করে। একই রকম সুন্দরী আছে নাকি রে? আরে না না, বিয়ের পর মেয়েদের ফিগারে একটা ভরাট ভরাট সৌন্দর্য আসে না, আরো সুন্দরী লাগছিল। তারপর মাথা ভর্তি সিঁদুর, হাতে শাখা, দুর্দান্ত। তোর কেমন লাগছিল সত্যি করে বল, মানে ফিলিংসটা কি ছিল? ফিলিংসটা আগের মতো আর অত লাগছিল না, তবে বুকের ভেতর একটা মোচড় দিয়েছিল ওর মুখটা দেখার পর।
অনেকক্ষণ পর্যন্ত কেমন যেন দ্রিম দ্রিম ধকধক করছিল বুকের বাপাসটা। তোর বউ জানায় মেনকার কথা? দেখ দোস্ত, তোর মতো আমরা শান্তিতে থাকি না, তুই শালা আছিস দেখে হিংসে হচ্ছে। একা একা এত বড় একটা ফ্ল্যাটে রাজত্ব করিস, তোর বউ তো অতিথি পাখি। তুই কি করে বুঝবি বউয়ের অত্যাচার আর আবদার কি জিনিস? কাজে আজকের আড্ডার সিলেবাসে আপন বউয়ের কোনো টপিকই থাকবে না, প্লাস নিজেদের অফিস সংক্রান্ত সিরিয়াস কথাবার্তা। ঠিক, আমিও একমত। বিল পাস হলো, আপন বইয়ের কোনো টপিক থাকবে না। তবে যদি অফিসের সূত্র ধরে কোনো সুন্দরী মেয়ের টপিক আসে তাহলে না না, ওইটাও বাদ। আরিফ, মেনকা দেখতে কিন্তু মাইরি একদম এখনকার নায়িকা দীপিকার মতো। একটা সেলফি তুলতে পারতি, একটু দেখা যেত। সেলফি আর চিকনগুনিয়া এই দুইটাকে আমার কাছে একই রকম ভাইরাস মনে হয়, ভয়ঙ্কর এবং বিরক্তিকর। আমাকে এত খোঁচাচ্ছিস তোর সেই জলি? তুই সেলফিকে চিকনগুনিয়া বলছিস? সেলফি বিরক্তিকর মানে তুই তো খ্যাত। এখন তো সেলফি ফ্যাশন রে। আমি ফ্যাশন নই, স্টাইলে বিশ্বাসী। বাবা, শেষের কবিতা ডায়লগ দিলি মনে হচ্ছে। কিন্তু নিয়াজের কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। দীপিকার থেকে মেনকা কিন্তু অনেক বেশি সুন্দরী। আর এই যে তোর জন্য শালা আমি লাইনটা মারতে পারলাম না। আর দীপিকার ফিগার দেখলে মনে হয় ওর শরীরে সুমালিয়ার দুর্ভিক্ষ লেগে আছে। পেট দেখেছিস? আর ওই কিছু আছে চামড়া ছাড়া। তুই এখনো আগের মতো পোংটা আছিস শালা। কিরে জামানের কি হলো? আসার পর থেকে শুধু কথা শুনেই যাচ্ছে। সে কখন বাথরুমে গেল, করছে এটা কি? এই আমাদের স্মার্ট জামানের তো আবার শেষ পর্যন্ত পাইলসের প্রবলেম হয়নি। যা, তবে জামানকে দেখে মনে হচ্ছিল ও যেন একটু অসুস্থ, অনেক ঘাম ছিল। দাঁড়া, আমি নক করে আসি। এই অনেক বাজে, চল খেয়ে নেই কিছু। এনার্জি না থাকলে আড্ডা কিন্তু পানসি হয়ে যাবে। আমার বউ স্পেশাল একটা ডিশ করে রেখে গেছে, ইটালিয়ান রেসিপি ওস্তোবোগো। এটা যদিও বিফ দিয়ে হয়, তবে আমার বউ আজকে চিকেন দিয়ে করেছে। মানে এসব বউ গো, আবারও তুই বউয়ের দিকে যাচ্ছিস? বউ ছাড়া থাকতে থাকতে মনে হয় তোর বউয়ের প্রতি প্রেমের পারদটা উপরের দিকেই যাচ্ছে। ও সরি সরি সরি, তা কি বলবো বল, রান্নাটা তো সত্যিও করে রেখে গেছে। এই নিয়াজ, তোর কাছে কি এখনো চটে বই আছে? ভালো কালেকশন কিন্তু ছিল তো। শাট, এই সব কিছুর একটা বয়স থাকে বুঝলি। তুই বলছিস সেই কথা? রাজনীতিবিদদের মতো শোনাচ্ছে। দেশের রাজনীতির পরিস্থিতি দেখছিস? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই নিশ্চয়ই বাড়ি ফিরে রাতে টক শো গুলো দেখিস তাই না? তা না হলে চটি বই থেকে সোজা রাজনীতি? টকশো ছাড়া আর আমাদের দেশি চ্যানেলে কিছু হয় নাকি? আমি তো এখন শালা বিরক্ত হয়ে স্টার জলসা আর জি বাংলা নিয়ে বসে থাকি। যদিও এছাড়া আর কোনো উপায় নাই, কারণ রিমোট কন্ট্রোল করে আমার আপন বউ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্লান্তিরও মনে একটা সংযোগ আছে। রাত প্রায় 2:45। রাস্তার কোলাহলে ভাটা পড়েছে। যদিও শহুরে রাত, ব্যস্ততার দোহাই তো থাকবেই, তবু গভীর রাতের নির্জনতা কোলাহল আর ব্যস্ততা গিলে খেয়েছে। হুশ হাস করে দু একটা গাড়ির পাতলা আওয়াজ কানে আসছে। নিচে কেউ বোধহয় এত রাতে ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি করছে। সমস্ত কথাটা শোনা না গেলেও দু একটা উচ্চস্বরের শব্দ ভেঙে ভেঙে ভেসে আসছে। নিয়াজের ফ্ল্যাটের আড্ডা বা পার্টি ততক্ষণে শেষ। সবাই মনে হচ্ছে ক্লান্তিতে ঘুমোতে চাইছে। এতক্ষণ পর্যন্ত ওদের আলোচনা প্রাণবন্তই ছিল। নানান বিষয় নিয়ে আজ আলোচনা হয়েছে, এমনকি সে আলোচনায় ভূত সম্পর্কিত প্রসঙ্গও এসেছিল। কিন্তু এখন কেন জানি সব একঘেয়ে লাগছে। কেউ বিশেষ কথাটা বলছে না, কেউ ঘন ঘন হাই তুলছে, কেউ সোফায় গা এলিয়ে দিয়েছে, আবার কেউ কুশনে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে। অথচ কারোর মধ্যে ঘরে গিয়ে আরাম করে বিছানায় ঘুমোবার ইচ্ছেটা আসছে না। এমন সময় জামান কথা বলে উঠল। সবাই ওর দিকে তাকালো। জামান সবার থেকে একটু যেন আলাদা, কম কথা বললেও সমস্ত বিষয়েই যেন তার একটু আধটু জ্ঞান রয়েছে। আড্ডার টপিক যাই হোক না কেন, ও ঠিক সে বিষয়ে একটা বিশেষ কিছু বলবে যা হয়তো অনেকেই জানে না। ওর মধ্যে উদ্ভট উদ্ভট কিছু ব্যাপার স্যাপারও ছিল। জামান অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে পারেনি, কারণ সেই সময় ওর অদ্ভুত একটা অসুখ করেছিল। দীর্ঘদিন ইন্ডিয়ার ভেলোরে চিকিৎসা করেছে, সুস্থ হয়ে আবার ইউনিভার্সিটি জয়েন করে। ফার্স্ট ইয়ার লস হলেও একই হোস্টেলের সুবাদে বন্ধুত্বের কোনো হেরফের হয়নি। জামানের অসুস্থতা নিয়ে কেউ তেমন বিশেষ কিছু জানে না, আর জানতেও চায়নি। বন্ধু ফিরে এসেছে, এটাই জরুরি খবর। তখন জামানের বড় গুণ, ও কথা দিয়ে কথা রাখত। জামান যখন বলল, একটা আশ্চর্য জিনিস ছিল ওটা। সবাই উৎসুক চোখে জামানের মুখের দিকে তাকালো। সে কিন্তু খুব চেঁচিয়ে কথাটা বলেনি, কিন্তু জামানের কণ্ঠস্বরের মধ্যে
দোস্ত, তোর কথায় আমার তন্দ্রাভাব সম্পূর্ণ কেটে গেছে, বিশ্বাস কর। এই আমি আবার সিগারেটে অগ্নিসংযোগ করলাম। জামান, শুরু কর তোর সচক্ষে ভূত দেখার গল্প। নিয়াজ, মধ্যরাতে তুই সংস্কৃত শব্দে কথা বলছিস কেন? চলিত বা আঞ্চলিক ভাষা ভুলে গেছিস? বাবা, কি কঠিন কথা! সিগারেটে অগ্নি সংযোগ। ঘুমন্ত আড্ডা আবার জেগে উঠেছে। ভাই সব বন্ধুগণ, আমরা এখন যাব আড্ডার বিশেষ পর্বে, যে পর্বে আপনারা পাবেন সত্যিকারের ভূত দেখার অভিজ্ঞতা। এই সবাই চুপ কর তো, আর বাতিটা একটু নিভিয়ে দে। আর 1 মিনিট দাঁড়া, শোন, এই নিয়াজ, একটু বাংলা পানির ব্যবস্থা কর না। গলা একটু ঢেলে নেই, তাহলে আর কি কল্পনা শক্তিটা সেই লেভেলে যাবে আর কি। হয়তোবা এটাও হতে পারে জামানের সচক্ষে দেখা ভূত আমাদের সামনে বসে আছে। আরে ধুর, ইয়ার কি ছাড়, নে জামান শুরু কর। তোরা আমার কথা বিশ্বাস করিসনি না? এইটা দোস্ত বিরাট তর্ক বিতর্কের বিষয়। ভূতে বিশ্বাস আর অবিশ্বাস বাঙালির জন্মগত মাথার সমস্যা। আমরা এই সমস্যা নিয়ে জন্মেছি, তুই বল। আচ্ছা, তোদের মনে আছে আমি ফার্স্ট ইয়ারে বেশ অনেকদিন অসুস্থ ছিলাম? হ্যাঁ, সবারই মনে আছে। তোরা তো জানিস যে সে সময়টা প্রচণ্ড ভয় পেতাম। হ্যাঁ, আন্টি বলেছিল ভয়ে তোর ভীষণ জ্বর আসতো, আর জ্বরটা ছেড়ে গেলে ঘামে সমস্ত জামাকাপড় ভিজে যেত। জ্বর সারলে গায়ে ঘাম দেয়, এটাই স্বাভাবিক। কিন্তু আমার যা হতো, আমার সমস্ত শরীর ভিজে যেত, যেন একদম পানিতে ডুবে উঠে আসলে যেমন হয় না তেমন। এই তুই কিসব যেন স্বপ্নে দেখে ভয় পেতি, আর তাই তো এমনটা হতো, তাই তো জানতাম। আসলে বিষয়টা সত্যি, স্বপ্ন নাকি অন্য কিছু আমি সেটা বুঝতে পারতাম না। নার্ভ ঠান্ডা করার বিভিন্ন ওষুধপত্র, বিশ্রাম, কাউন্সেলিং, সারাক্ষণ বাবা মা পরিবারের টেক কেয়ারে আমি আস্তে আস্তে স্মৃতিটা ভুলে গেলাম। কিন্তু ইদানিং, মানে বছর 2 আগে আমি ওই জায়গাটাতে আবার যাই, তারপর ঘন ঘনই যেতে থাকি। এক সময় আমাকে, আচ্ছা সে থাক, তোর কথা বুঝতে পারছি না, খুলে বলতো কোন জায়গা। বিশেষ একটা জায়গা, তোরা গেলে বুঝতে পারবি ওখানে কি ঘটে। আর এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, একটু ঝেড়ে কাশ তো। এত কফ গলায় রাখলে মাথা মুন্ডু এই গল্পের কিচ্ছু বুঝবো না। ইউনিভার্সিটিতে ভর্তির পরপর আমি আমার এক কাজিনের বাড়িতে বেড়াতে যাই, সুসং, দুর্গাপুর। বেড়াতে বলতে ওই আপুর দেবরের বিয়েতে আর কি। যেহেতু এই এলাকাটা যথেষ্ট প্রত্যন্ত, সেহেতু ওদের অনেক সময় নৌযান, অর্থাৎ নৌকা বা ইঞ্জিন চালিত ট্রলার, ছোট লঞ্চ, সেলু এসবের উপর নির্ভর করতে হয়। আর বর্ষাকালে তো মাস্ট। ওই যে নেত্রকোনার সুষম দুর্গাপুর, তো বিরিশিরি তো ওইখানেই। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই আমি গেছি। তারপর জামান বল। আমি ওই বিয়েতে বরযাত্রী হয়ে যাই। নদীপথে আমাদের আগে জারিয়া পর্যন্ত যেতে হবে, তারপর অন্য ব্যবস্থা। অদ্ভুত এবং অলৌকিকভাবে মাঝ নদীতে ট্রলার যাওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড় ওঠে। মাঝ নদীতে ঝড় মানে তো ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। যে কখনো মধ্য নদীতে ঝড়ের কবলে পড়েনি সে বুঝবে না মধ্য নদীতে ঝড় কী জিনিস। চোখের পলকে আমাদের বরযাত্রীর লাল, নীল, হলুদ কাগজ আর জরির ফিতা দিয়ে সাজানো ইঞ্জিন চালিত ট্রলারের পাখা প্রচণ্ড ঝড়ে ভেঙে গেল। সবার একসঙ্গে চিৎকার। শেষ পর্যন্ত কোনো মানুষের কানে পৌঁছেছিল কিনা আমি জানি না। বর্ষার তেজস্বী স্রোতে সোমেশ্বরী আমাদের ট্রলারটাকে অনবরত পাকের মধ্যে ঘোরাচ্ছিল। ও মাই গড, ভয়ঙ্কর পরিস্থিতি। চোখের পলকে কোন পানির দানব যেন ট্রলারটা উল্টে দিল। কি বলছিস? এটা তো আমরা কেউ জানতাম না। ডাক্তারের নিষেধ ছিল এই ঘটনাটা যেন বারবার আমার সামনে না আসে, তাই কাউকে বলা হয়নি। লোক জানাজানি হলে হয়তো অসুখটা বাড়ত। মাঝ নদীতে ওরকম ঝড়ের ট্রলা ডুবে গেলে তো আমি শালা ভয়েই মরে যেতাম। আর তুই কিনা অসুস্থ হয়েছিলি, এটা তো স্বাভাবিক। আর তাছাড়া তখন বয়সই বা কত? তার মানে তুই ওই রাতেই সচক্ষে ভূত দেখেছিস? আমার তো মনে হয় ওটা ভূত না, আজরাইল ছিল। আগে পুরোটা শোন, তারপর মন্তব্য করিস। ওই লঞ্চ ডুবিতে সমস্ত বরযাত্রী মারা যায়, এবং আমিও। মানে হোয়াট? কি বলছিস কি তুই? কি কি- কি বললি? সমস্ত লাশ বালির নিচে চাপা পড়ে, আবার কোনো কোনো লাশ স্রোতে ভেসে অন্য কোথাও চলে যায়। সবাই ভাবে আমিও মারা গেছি, কিন্তু আশ্চর্যভাবে আমি 3 দিন পর ভেসে উঠি, এবং ওই জায়গাতেই। আমি কিছুই বুঝতে পারছি না তোর কথা। 3 দিন পর কিভাবে পসিবল? যে আমাকে নিচ থেকে টেনে উপরে ঠেলে তুলে দিয়েছিল তাকে আমি দেখেছি, বিশ্বাস কর তোরা। পিচ্ছিল একটা শরীর, আমি জানি না সে কে। তার গায়ে পাতলা পিচ্ছিল মাটির একটা আবরণ, আঠালো মাটির আস্তরণে গায়ে কেমন সবুজ জলের পানা বা শ্যাওলা জাতীয় কিছু ছিল। আমি দেখেছি, যদিও সোমেশ্বরী নদীতে কেবল বালি, কিন্তু বর্ষার সময় প্রচণ্ড পলি পড়ে। ওই জিনিস ভূত নয়, পানির দেবতা তোকে বাঁচিয়ে দিয়েছে। আমাদের মধ্যেও কিন্তু আছে পানির রক্ষক, খোয়াজ খেজির।
উনি অমর, জানিস তো? পানির রক্ষক নয়, অন্য কিছু, যা প্রতি রাতের স্বপ্নে আমার পাশে এসে শুয়ে থাকতো। ভয়ঙ্কর সেই রাতগুলো, আমি সেই রাতগুলো ভুলতে পারি না। তবে এখন আর কোনো ভয়ঙ্করতা আমাকে ছুঁতে পারবে না, কারণ কুয়াশা। জামানের কথার প্রত্যেকটা শব্দে কি একটা ভয় আর হাহাকার ছিল। মনে হচ্ছিল এই গল্প নয়, সত্যিকারের ভয় আর অস্বস্তি আবার এই মধ্যরাতের আড্ডাকে ছাপিয়ে পুরনো কোনো সময় নিয়ে যাচ্ছে। বছর দুয়েক আগে জামান আবার নেত্রকোনার সুষম দুর্গাপুরে যায় না, এবার বেড়াতে নয়, বরং প্রথম যৌবনে ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা আর রহস্য মূল জীবন থেকে উপড়ে ফেলতে। কেননা এই দুঃসহ যন্ত্রণা আর অস্বস্তি নিয়ে আর চলা যাচ্ছিল না। অনেক কাঠ খড় পুড়িয়ে শেষ পর্যন্ত জামান যে জানতে পারল সে গল্পটাই হুবহু তার বন্ধুদেরকে দাড়ি কমা সেমিকলন সহ বর্ণনা করল, এমনভাবে যেন সবাই এত বছর আগে ঘটে যাওয়া পুরো ঘটনা সিনেমার মতো সামনে দেখতে পেল। জামানের বলাটা এত স্পষ্ট যে গল্প নয়, যেন প্রতিটা চরিত্র সবাই সচক্ষে দেখতে পাচ্ছে। বর্তমানে কেউ নেই, কিন্তু অতীতটাই জীবন্ত হয়ে উঠেছে। আমরা অতীতে ফিরে যাচ্ছি, অনেক অনেক বছর আগের কথা। সময়টা ছিল জ্যৈষ্ঠ মাসের শেষ এবং বর্ষার শুরু। গ্রামের প্রভাবশালী সেলিম মির্থা বিশাল এক ট্রলার এই বর্ষায় নদীতে নামাবে। সমস্ত প্রস্তুতি শেষে নতুন ট্রলার নদীতে নামানো হলো ঠিকই, কিন্তু আশ্চর্যভাবে সেদিনে ট্রলারটা ডুবে গেল। সেলিম মির্থার নিজের কোনো সম্পত্তি নেই, যা কিছু অঢেল সম্পত্তির দাপটে তিনি তল্লাটে নিজেকে প্রভাবশালী করে রেখেছে, সে সম্পত্তি আসলে তার স্ত্রী জোবেদার। অত্যন্ত বদরাগী এবং অহংকারী সেলিম মির্থা এই এলাকার ঘরজামাই হলেও লোকে তাকে খুব একটা পছন্দ করে না এবং তোয়াজ করে না। লোকটা অন্যের তোয়াজ আর গুরুত্ব পাওয়ার জন্য সব সময় টাকা পয়সা দেখানোর কোনো সুযোগ হাতছাড়া করতে চায় না। এত বড় ট্রলার নামানোর এটাই মূল কারণ। ট্রলারের সঙ্গে আসলে সেলিম মির্থার ব্যবসার কোনো সম্পর্ক নেই। গুণীজন বলে না, ব্যবহারিক বংশের পরিচয়, কথাটা একদম সত্যি। টাকা আর ব্যবহার কখনো একই পাল্লায় রাখা যায় না। সে যাক, সেলিম মির্থার ব্যবহার যত খারাপই থাকুক না কেন, তার স্ত্রী জবেদা কিন্তু মাটির মানুষ। স্বামীর মতো অত চিৎকার করে সে কথা বলে না, কড়া কথাও বলে ঠান্ডা গলায়, নিচু স্বরে। সবাই তাকে প্রচণ্ড ভালোবাসে এবং শ্রদ্ধা করে। বাড়ির কাজের লোকগুলো জবেদা খাতুনকে ভালোবেসে আম্মা বলে ডাকে, কিন্তু সেলিম মির্থাকে আব্বা ডাকার সাহসও দেন নেই, হয়তো কেউ ডাকেও না। চরম উত্তেজনায় সেলিম মির্থার মাথায় ছাতা ধরা সত্ত্বেও শরীর দিয়ে দরদর করে ঘাম ছুটছে। প্রায় 5.5 ঘন্টা ধরে তিনি ঘাটে হাতল দেওয়া কাঠের চেয়ারে বসে আছে। একসময় বিল্লাল পায়ের নিচে একটা টুল দিয়ে দিল। না, এবার উঠতেই হবে। এতগুলো লোকের একটানা বিলাপে কপালের দুই পাশের রগ টন টন করে দাপাচ্ছে। বাড়িতে না এই লন লেবুর শরবত। কইতাছো লেবুর শরবত? তুই শরবতে তুকমা কেন? অল্প কয়টা আসছিল তাই দিয়া দিছি, শরীর ঠান্ডা হইব। বেশি বুঝার অভ্যাসটা মনে হয় তোমাকে বংশগত রোগ। আলে এরকম খালি লেবু দিয়া শরবত বানাইতে। আলিয়া মাছ কাটতেছে, আমি দিতেছি। থাক দেও। পান সাজাইছো? হ। তাইলে এমন সঙ্গের মতো খাড়ায় রইলা কেন? একটু বসেন, দম নেন, এরপর পান্ডা মুখে দেন। তোমারে কতদিন কইছি হজারে দিয়া ভাত পাঠাইবা না? আমার একটা ইজ্জত আছে। ওই রাখালের বাচ্চা গরু ছাগলের লগে থাকতে থাকতে ছাগলই হয়ে গেছে। কি করছে জানো? মানুষের ইজ্জত মানুষের কর্মে। আর ফজারে আপনি সবসময় এত ধমকান কেন? ফজার বাপ আমার ছোটকালে কোলে কাকে কইরা মানুষ করছে। পানে আলা পাতা দেও নাই? শুন দেও। শুন তো দিছি, আলাপাতাও দিছি তো। পান এমন চুক্কা লাগতেছে কেন?
কারো পান আনছে কেডায়? কতদিন বেয়াদব গুলারে কইছি হাটবারে শিবগঞ্জ থেকে বরিশালের মিষ্টি পান আনতে, কথা কানে যায় না। লাত থাইয়া সব গুলারে বাড়ির থন ভাগাইতে হইব। মাগনা ভাত গিলতাছে তো টের পায় না। আপনি সব সময় পোলাপানগুলোরে আজে বাজে কথা কন কেন মির্জা সাহেব? আপনার হইছেটা কি? দিন দিন বয়স তো বাড়তেছে, এলা মুখের কথায় লাগাম দেন। সব সময় নিজের জ্ঞানী প্রমাণ করবা না। তোমার বাপের আর তোমার আশকারা পাইয়াই তো ওইসব কামলা সামলা গুলা মাথায় উঠে বসে আছে। আমি অগরে মাথা থেকে নামাইতেই পারতাছি না। আমারে সারা জীবন কইছেন কন, খবরদার আমার মরা বাপ তুল্লা কথা কইবেন না কইলাম। 100 বার কমু, তোমার বাপই তো আমার সর্বনাশের মূল। তা না হইলে তোমার এমন ধলা চামড়ার কোনো ফায়দাই হইতো না। কেডাই বিয়া করতো তোমার মতো ট্যাগরা মাইয়ারে? আমি বিয়া কইরা উদ্ধার করছি। আমার লগে উঁচা গলায় কথা কইবা না জবেদা। ট্যাগরা মাইয়ারে তো মাগনা বিয়া করেন নাই, আমার বাপের সম্পত্তির লোভে বিয়া করছেন। আসলে তুমি মানুষটা খালি উপরে দিয়াই ভালা। ঘর করি আমি, তাই আমিই জানি। তোমার কথার বিষয়ে আমি যারা যারা, সম্পদ আর সম্পদ আর সম্পদ। ও মির্জা সাহেব, নাজিরপুরের হুজুর চলে আইছে। বৈঠকখানায় বসা, আমি আইতাছি। বিল্লানেরে দিয়া বৈঠকখানায় পান সাজায় পাঠাও। একে তো সেলিম মির্জা বজ্রাগী, তারপরে আবার ট্রলার ডুবিতে মেজাজ চরম খারাপের আকাশে গিয়ে ঠেকেছে। কাজী বরাবরের মতো পান থেকে চুন খসাতে সমস্ত ঝাল গিয়ে পড়ছে স্ত্রী জবেদার উপর। অল্প বয়সে জবেদা মির্জা লোকটাকে জমের মতো ভয় করত, হাজার কথাতেও রাগ কাটত না। কিন্তু এখন সময় পাল্টেছে। কথায় আছে না, সঙ্গ দোষে লোহাও ভাসে। জবেদা চিৎকার করে না ঠিকই, তবে প্রতিবাদ করে। সবসময় যে পেরে ওঠে তা নয়। জবেদার ধারণা লোকটা যতই হম্বিতম্বি করুক না কেন, ভেতরে ভেতরে সে এটা জানে এই অগাধ সম্পত্তির মূল মালিক জবেদা। হঠাৎ বৈঠকখানা থেকে মির্জা সাহেবের উচ্চ কণ্ঠস্বর কানে এলো। না, আজকাল অপরিচিত মানুষের সাথেও লোকটা মাথা গরম করে কথা বলে। ট্রলার ডুবাতে মাথাটা এক্কেবারে গেছে। জবেদার ভীষণ মায়া লাগছে। আহা, বেচারা নতুন ট্রলার নদীতে নামিয়ে কত খুশি ছিল, অথচ সে খুশি ধরে রাখতে পারল না। গজ গজ করে বৈঠকখানা থেকে শোবার ঘরে এলো সেলিম মির্জা। উত্তেজনায় পানের রস ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে, অথচ সে খেয়ালই নেই তার। চিন্তা করছনি, নাজিরপুরের হুজুর আমারে 6-9 দিয়া বুঝায়। শালা সব বাট পাড়ের দল। বিজ্ঞানীটা দাও। হইছে কি তাই কন? খালি ফোরন কাটতেছেন। কি কইছে হুজুর সাহেব? টলার তুলতে মাটি পড়া আর মিলাদ দিতে কইল। আর মিলাদের সব খরচ খরচার হিসাব দিল 750 টাকা। টাকা কি গাছের গুড়া? দাম নাই 750 টাকার? আমারে হিসাব শিখাইতে আইছে। আমি কি গ্যারাম সুদ্ধা বিয়ার জিলাপি খাওয়ামু? নাজিরপুরের হুজুর তো বলে অনেক জায়গায় মাড়ি পড়া দেয়, তার হাতে অনেক ডুবা লঞ্চ টলার উপরে উঠছে। আপনার কি টাকার অভাব? এত টাকা জমা কইরা করবেন নাকি? কবরে নিয়ে যাইবে? টাকা খরচ করা শিখেন। টাকা খরচ করতে না জানলে ঘরে টাকা আসে না। শুনো, যারা সঠিক সময় টাকা ধরতে পারে না, টাকা হ্যাঁ করে বুইড়া আঙ্গুল দেখায়। যাও গা, আমি এত টাকা দিয়া মিলাদ দিব না। লাগলে কামলা আরো বাড়াইয়া দিমু। টলার আইজ উঠতেছে না, কাইল উঠবো, না হয় পরশু উঠবো। এইটারে কয় বেশি বুদ্ধি। সামনে দিয়া পিঁপড়া যাইতে দিবেন না, আর পেছন দিয়া হাতি যাইব। কামলা বাড়াইলে টাকাও তো বাড়বো। টাকা পারবো কেন? সব তো আমার ক্ষেতের কামলা, অগরে আবার টাকা দিমু। আপনি বোঝেন। যাইকন, আমার মাথায় এটা আইতেছে না। এক রাইতে টলার খান ডুবলো কেমনে কন্ত? আপনারে কইছিলাম তেরি বাজার ঘাটে টলার নামান, নামাইলেন টিলা ঘাটে। এ ঘাট ব্রিটিশ আমল থাইকা আজইরা। এইখানে একটা খুব খারাপ জিনিস আছে। হ্যাঁ আছে, কইছে তোমারে। ওই পাইন্না আজর তোমারে আইসা কইয়া গেছে। মূর্খের মতো খালি আজর নিয়া ভাবলা। এইটা আর ভাবতে পারলা না আমার পিছনে শত্রু লাগছে। শত্রু কেউ ইচ্ছা কইরা কামটা করছে। আমার সবকিছুতেই তো মানুষের কইলজা পুড়ে। তয় আমিও সেলিম মির্জা, কোন শালায় রাতারাতি এই কাম কইরা পার পাইব না। খবর লাগাইছি, সাপেরে গর্ত থেকে বাইর হইতে হইব। যদি নাও বাইর হয়, সাপের গর্ত খুইজা গর্তের মুখে এই মির্জা আগুন দিব। আপনি মানুষের ক্ষতি ছাড়া ভালো ভাবতে পারেন না। আর না জানে শুনে হাওয়ারে সন্দেহ করলেই হইল। ওইসব চিন্তা বাদ দিয়া মিলাদ দেন। মাটি পড়া সিটা 2 দিনে টলার উপরে উঠবো, দেখবেন
ভূতের লগে গেছে মির্ধাগিরি ফলাইতে। আমার এত বড় ক্ষতি করলো মানছে, আর ঘরের বিবি হইয়া উল্টা সিধা গান গাইতাছে। শালার কি কমু, 3 আঙ্গুলের কপালে এটা লেখান ছিলাম। তুমি যাও এখান থেকে, তোমার সিমডাইন না কথায় শৈল জলে। আর শুনো, বেশি কইরা আলা পাতা দিয়া আর এক খিলি পান দিয়া যাও। জবেদা অনেক বয়স্কদের মুখে শুনেছে সংগ্রামের পর থেকে দেশ থেকে ভূত প্রেত সব পালিয়েছে। এত গোলাগুলির শব্দে নাকি ওইসব জিন পরি ভূত প্রেত জায়গা বদল করেছে। কি জানি, হতেও পারে। আগেকার মুরব্বীদের এইসব বিষয়ে বিস্তর জ্ঞান। তবে যে যাই বলুক, জবেদাটা কখনো বিশ্বাস করে না যে ওদের বাড়ির পেছনের টিলা ঘাটে যে খারাপ আসর মানে আত্মাটা রয়েছে সে কোথাও গেছে। ওই আসরের বাস নাকি জবেদার দাদির ও বাবার আমল থেকে। ছোটবেলায় অনেক গল্প শুনেছে। ওরা এমন কি ভয়ে কখনো ওই ঘাটে কেউ একা গোসল করতেও যেত না। যদিও এই নদী স্রোতস্বিনী, তবু ওই খারাপ আত্মা এখানে ঘাঁটি গেড়ে বসে আছে যুগের পর যুগ। কেউ জানুক আর না জানুক, জবেদার মায়ের মৃত্যুর কারণও কিন্তু এই টিলাঘাট। এক চৈত্র মাসের প্রচণ্ড গরমে জবেদার মা একা ওই ঘাটে গোসল করতে যায়। তখন কে যেন তার পিঠে ভর দুপুরে চট দিয়ে 5 আঙুলের ছাপ বসিয়ে দিয়েছিল। সেই 5 আঙুলের ছাপ জবেদার নিজের চোখে দেখেছে। যদিও সে তখন খুব ছোট, তবু পরিষ্কার মনে আছে সবটা। জবেদার চোখও নাকি পানির আসরেই নষ্ট করে দিয়েছিল পেটে থাকতে। জবেদার ধারণা ওই টিলাঘাটের খারাপ বাতাস লাগাতে সে আজও নিঃসন্তান। অথচ এত বলার পরেও মির্ধা সাহেব টিলাঘাটেই ট্রলার নামালো। তেরিবাজার ঘাটে নামালে এই ঘটনা কখনো ঘটত না। এদিকে মির্ধা সাহেবের উৎকণ্ঠা আরও বেড়ে গেল, কেননা নাজিরপুরের হুজুরের মাটি পড়া শিবকালীর ভোগ সব দেওয়ার পরও ট্রলার পানির নিচ থেকে ওঠানো যাচ্ছে না। অবিশ্বাস্য রকমের বালিতে ভরে গেছে করই কাঠের চকচকে আলকাতরা দিয়ে ইঞ্জিন চালিত বিশাল ট্রলারটি। সেলিম মির্ধার দৃঢ় বিশ্বাস কেউ শত্রুতা করে ট্রলারটা ডুবিয়েছে। কিন্তু সে বিশ্বাস তাকে বেশি দিন ধরে রাখতে হলো না, কারণ ততদিনে তার শখের ট্রলার নদীতে চলছে। কেউ বলে নাজিরপুরের হুজুরের কেরামতি, আবার অনেকে বলে শিবকালীর দয়া। যে যাই বলুক, প্রায় লাখ টাকার ট্রলার তো চলছে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেলিম মির্ধা অদ্ভুত এক রোগে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। জবেদা, জবেদা, এই যে আমি এই চকিতে শুইছি। কি হয়েছে? পানি খাইবেন? হারিকেনটা কই? নিব্বা গেছে? জ্বালাও, জ্বালাইয়া আমার পালঙ্কে আসো একবার। আমার শৈল দিয়া আবারও পানি পড়তাছে। আর কিনে সত্যি পুইরা এত ছোট হইয়া গেছে। আলে আছি কি করে সব যদি আমি দেখুন তাহলে আর অগরে কেন রাখছি? আপনি দাঁড়ান, কুপিবাদীরা জ্বালায় আনতেছি। কি এক পল্লী বিদ্যুৎ দেশে আইলো, দেশটারে আরো কানা বানায় রাখছে। এই এই এইটা কি? কেডা এইখানে? জবেদা, জবেদা, কি হয়েছে? কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? এইখানে দেখো, পিছলা। এটা কার শৈল? কই? কোনখানে? কেউ নাই তো। আপনি স্বপ্নে দেখছেন? আবার শরীর থেকে এত পানি বাইর হইতেছে। কি করুম আমি? আর কি দিমই বিছানায়, সব খেতা চাদর তো ভিজা। আমার ডর করতেছে, কিছু আছে আমার শরীরে। তুমি দেখতাছো না? এই 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 দেখো, দেখতাছো না তুমি কিছু? আমার আমার শরীরে হাত দাও। কি আন্দাজে কইতেছেন? সাহস রাখেন, আপনি হইলেন মির্ধা সাহেব। এত ডরালে হইব? দরকার পড়লে আবার দয়াল বাড়ির ফকিরের বাড়ি টানুন। এই ঘরে কেউ নাই, আর আপনার শরীরেও কিছু নাই। আমি দেখি সাব বাক্সে শুকনো একটা খেতা আছে, বিছনাটা বদলাই দিতেছি। বাঁচাও, বাঁচাও! কে কই আছো? জবেদা, আমারে মাইরা লাইলো। কি হয়েছে? ও মাগো, ও মাগো, এটা কি? কি এটা? আলেয়া, ফাজা, ও বিল্লাল, বাতেন, কই তোরা? এইটারে সরাও, আমার শরীর থেকে সরাও। ওরা সব কই? আমি কি করুম? হায় হায় হায়, কি হইব? সরাও, সরাও, আমার গলা
সর, হুস, 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 সর। ওরে বাপরে, এটা শরীর এত পিস না কেন? আমি তো পারতেছি না। বাঁচাও বাঁচাও আমার বাচ্চার জমিদার। আম্মা আম্মা কি হয়েছে আম্মা? বিল্লাল, 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 দেখ তোর আব্বার শরীরে জানি কি এটা। ও মা গো, এটা তো ভূত, পাই না ভূত। প্রচণ্ড ভয়ে বিল্লাল অদ্ভুত ওই জিনিসটা দেখে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। বাকিরা সব উত্তর কোণের ঘরে ঘুমায়। সারা দিন পরিশ্রমের পর বিছানায় গেলে ওরা আর ভোর ছাড়া ঘুমের দেশ থেকে সহজে ফেরে না। কি এক অদ্ভুত অসুখ করল মির্ধার। প্রথম প্রচণ্ড জ্বর থেকে ঘাম, আর এখন রীতিমতো পানি পড়ে সারা শরীর স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। প্রতিদিনই বিছানাপত্র ধুয়ে দিতে হয়। ময়মনসিংহ শহরের বড় ডাক্তারও দেখানো হয়েছিল, কিন্তু পরীক্ষা নিরীক্ষায় কোনো রোগ ধরা পড়েনি। জ্বর সেরে গেল আর শরীরের ঘামও। বেশ কয়েকদিন এমন হলো, অমাবস্যা পূর্ণিমা এলেই মানুষের গা থেকে পানি পড়ত। তারপর কবিরাজ দেখানো হলো। যে রোগের যে চিকিৎসা। গ্রামের লোক বলে কবিরাজের চিকিৎসা কি আর ডাক্তার করতে পারবে? কদিন ভালো থেকে আবার যা তাই। দিন দিন লোকটা কেমন যেন হয়ে যাচ্ছে। ইদানিং গা থেকে কেমন স্যাঁতস্যাঁতে ভেজা একটা গন্ধ আসে। স্বামী যত খারাপ ব্যবহারই করুক না কেন, জবেদা কিন্তু অসুস্থ স্বামীকে যথেষ্ট যত্ন আত্তি করছে। জবেদার মনের জোরও অনেক। তার বিশ্বাস কবিরাজের ওষুধগুলো নিয়ম মেনে ঠিকঠাক খেলে মির্ধা সাহেবের অসুখ ভালো হবে। অথচ আজ জবেদা নিজের চোখে যা দেখল তা আর কিছু নয়, টিলাঘাটের ওই খারাপ আসর, অর্থাৎ পানির ভূত। তা না হলে ওই জিনিসটার শরীর এত পিচ্ছিল হবে কেন? কোনোভাবেই যখন ওই ভয়ঙ্কর জিনিসটা সরছিল না, তখন জবেদা বুদ্ধি করে কুপি বাতির আগুন ওর গায়ে দিয়ে দিল, আর জিনিসটা তক্ষুনি হাওয়া হয়ে গেল। আর তখনই জবেদা পুরোপুরি নিশ্চিত হলো ওই জিনিস কোনো রোগ নয়, খারাপ কোনো দেও বা ভূত, আর অবশ্যই এই ভূত পানির ভূত। দীর্ঘদিন পানিতে থাকতে থাকতে এটা অনেক পিচ্ছিল হয়ে গেছে। এবার জবেদা মূল ঘটনা বুঝতে পেরেছে। বহু পুরনো আসর বলে কেউ ওকে ঠিক ধরতে পারছে না। টিলাঘাটের লঞ্চ ডুবির সঙ্গে সঙ্গে ওই পানির আসর তার স্বামীর ভেতর ভর করেছে। রোগটোক কিচ্ছু না। এর একমাত্র সমাধান নাজিরপুরের হুজুর। নাজিরপুরের হুজুরকে পাওয়া আবার মুশকিল। বছরে 6 মাস তিনি নানান জায়গার মাজারের উরুস করে বেড়ান। তবে বিল্লাল খুব কাজের ছেলে, ও ঠিক একটা ব্যবস্থা করে ফেলবে। আর এরপর ঘটল আরো ভয়ঙ্কর ঘটনা। কিসের পানি পড়ে মির্জা সাহেবের ঘরে? আবারও শরীর ভিজছে মনে হয়। আরে মানুষটা গেল কই? পানি তো উপরে। ও আল্লাহ, ও আল্লাহ, এটা কি? আপনি আপনি ওইখানে কেমনে গেলেন? কেডা আপনারা ঝুলাইছে? আলেয়া, বিল্লাল, কাউরে ডাইকো না সুবেদা, আমারে নিচে নামাইতে পারবা না, ও আমারে ঘুরাইবো। কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওলা ওলা, পাঙ্খার সুইচ তো বন্ধ। এমনে কেমনে ঘুরতেছে গো? পানিতে ঘর তো ভাইসে যাইতেছে। ও আমারে লঞ্চের পাংখার মতো ঘুরাইবো, আমারে মারবো, আমারে আমারে নামাইতে পারবা না তোমরা। ও বিল্লাল, বিল্লাল রে, বিল্লাল, তোর বাপারে বাঁচা। ও বিল্লাল, ও বিল্লাল, তোর বাপারে বাঁচা। প্রায় আধমরা অবস্থায় মির্ধাকে নামানো হলো। কোনো মানুষের পক্ষে অন্য একজন মানুষকে এভাবে ঘোরানো সম্ভব নয়। কোনো এক বিচিত্র কারণে সেলিম মির্ধা এই বিষয়টা লোক জানাজানি করতে রাজি হচ্ছে না। জবেদাকে সে বলেছে হুজুরের দরকার নেই। এদিকে বিল্লাল তড়িঘড়ি কাজটা করে ফেলেছে। কাজের বিষয়টাকে এড়ানো গেল না। যে রাতে সেলিম মির্ধাকে নিয়ে ওই টিলাঘাটে বসার কথা, সেই রাতেই নাজিরপুরের হুজুর হাওয়া। কেউ জানেন উনি কোথায়।
এরপর থেকে আস্তে আস্তে সেলিম মৃধা ঘরবন্দি হয়ে যেতে লাগলেন। কারণ আগে অমাবস্যা বা পূর্ণিমা হঠাৎ হঠাৎ হলেও এখন প্রায় সবসময় ওনার শরীর ভেজা থাকছে। এই অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। একটা সময় আরও ভয়ঙ্কর পরিস্থিতি হলো, তাকে এবার ঘরে আটকে রাখা হচ্ছে, কেননা ওনার আবার নতুন রোগ দেখা দিচ্ছে। সময় সুযোগ পেলেই বাড়ির পিছনে টিলাঘাটে গিয়ে ডুব দিয়ে বসে থাকে। কীভাবে একটা মানুষ এতক্ষণ পানির নিচে বসে থাকেন সেটা একটা বিস্ময়। চোখে চোখে না রাখলে লোকটা তো পানির নিচে মরে ভেসে উঠবে। এত সব নানা রকম অস্বস্তি আর বিভ্রান্তিকর পরিস্থিতি সামলে কাটছে অগাধ সম্পত্তির মালিক জবেদার ভরা সংসার। হঠাৎ মাঝরাতে যেন জবেদার স্পষ্টকর ডাক শুনতে পেল, নাজিরপুরের হুজুরের গলা। এটা কিভাবে সম্ভব? যে মানুষটা নেই সে তো ডাকবে না। এটা কোনো নিশুতির ডাক নয় তো? হ্যাঁ, ওই তো মির্জা সাহেব কিন্তু ডাকছে। আবার পানিতে গিয়ে বসে থাকলে তো বিপদ, কারণ বাড়ির সবাই গেছে ধানের গুদামে। গুদামে আগুন লেগেছে, ওরা এখনো বাড়ি ফিরেনি। নিশ্চয়ই আস্তে আস্তে ভোর হবে। আলেয়াটাও বাড়িনি। ভীষণ ভয় লাগছে একা একা জবেদার। আমার সাথে আয় মৃধা, তোর সমস্ত অসুখ ভালো হয়ে যাবে। তুমি কেমনে আসলে এই রাইতে? তুমি না মইরা গেছো? আমি মরি নাই, আমি অনেক কিছু জানি, সব কিছু জানি। সেই জন্য আমার হাত পা বাইন্দা পানিতে ফেলার পরেও আমি জিন্দা আছি। আয় না, তোর কঠিন রোগ আমি সারাইয়া দিব। মির্জা সাহেব কই যান? দাঁড়ান, আপনি যাবেন না। ওটা হুজুর না, এটা নিশুতির ডাক। মির্জা সাহেব, মির্জা আয়, তুই পানিতে চল। পানির নিচে শান্তি, তোর শৈল্য শান্তি। আয়, আমি পানি ছাড়া থাকতে পারি না। আয়, তুই আমার সাথে পানিতে থাকবি। চলেন ঘরে চলেন। দয় লাগে আপনি ওদিকে যায়েন না। আমার ডর করতেছে। আমারে যাইতে হইব। আমি বেশিক্ষণ পানি ছাড়া থাকতে পারি না জবেদার। না 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 না, পানি থেকে উঠে আসেন। আপনি পানি থেকে উঠে আসেন। আমি এখন কি করি? কেউ তো নাই বাড়িতে। পানি থেকে উঠে আসেন। আমি আর কোনোদিন পানি থেকে উঠতে পারব না। কই গেল মানুষটা? হ্যাঁ, কই গেল মানুষটা? পানিতে ঝাঁপ মানে? মির্জা সাহেব কি আত্মহত্যা করেন? হ্যাঁ, সবাই তাই জানে। তবে সেলিম মৃধার লাশ দাফন করা হয়নি। কেউ কেউ বলে টিলাঘাটে নাকি মৃধার লাশ ভেসে উঠতে দেখেছে। আবার অনেকে বলে গায়েবীভাবে সেই লাশ আবার হাওয়া হয়ে গেছে। এইসব পুরো গল্প শুনে মনে হচ্ছে যে এর সঙ্গে তোর ডুবে যাওয়ার বা তোর অসুখের কোনো যোগসূত্র রয়েছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এত আগের সমস্ত ঘটনা তুই এত সূক্ষ্মভাবে কিভাবে আমাদের বললি জামান? আমি এখন অনেক আগে বা পরে যাওয়ার ঊর্ধ্বে। এরকম বিচ্ছিরি করে হাসছিস কেন? গায়ে কাটা দিচ্ছে। তোরা ভয় পাচ্ছিস? বন্ধুকে ভয় পাচ্ছিস? দূর, কি শুরু করলি বাচ্চাদের মতো? থাম, পারিস তোরা। গল্প তো এখনো শুরুই হলো না, আর তোরা এখনই ভয় পাচ্ছিস? তোরা ভুলে যাচ্ছিস যে জিনিস বা যে ভূতের কথা জামান বলছে তার সাথে জামানের দেখা হওয়ার আরো একটা গল্প রয়েছে। তার মানে যে জিনিস তুই পানির নিচে দেখেছিস সেটা মৃধার আত্মা বা ওই টিলাঘাটের কোনো অতৃপ্ত অশরীরী? জানি না, তবে যা যা তোদের বললাম তার পুরোটা আমি শুনেছি সেলিম মৃধার বাড়ির খাস লোক বিল্লালের মুখে। ট্রলার ডুবির যা কিছু সত্য ঘটনা বা ডোবা ট্রলারের পানিতে ভাসার যে কেরামতি, তার পেছনে সত্যি গল্পটা জবেদা খাতুন বিল্লালকে মৃত্যুর আগে বলে গেছেন।
বিল্লাল এখনো বেঁচে আছে? হ্যাঁ, 1.5 মাস ধরে ডুবে থাকা সেলিম মির্ধার ট্রলারের ভেসে ওঠার রহস্য ওনার কাছ থেকেই জানতে পেরেছি, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ আমি আরে বেটা, রহস্য গল্পটা শেষ কর, রাত কিন্তু শেষ। রহস্য, ট্রলার ভাষার রহস্য। ট্রলার ভেসেটার গোপন রহস্য হচ্ছে নাজিরপুরের হুজুরকে দিয়ে একজন কুমারী মেয়েকে টিলাঘাটে মধ্যরাতে ওই ডুবন্ত ট্রলারের পাখার সাথে বেঁধে রাখা হয়। আর এর কাজ করেন সেলিম মৃধা। উনি নাকি স্বপ্নে আদেশ পান ট্রলার উঠাতে হলে এমন একজন মেয়ে লাগবে যে তার বাবা মায়ের একমাত্র সন্তান এবং সে কুমারী। চতুর মৃধা শেষ পর্যন্ত টাকা পয়সার মায়া ভুলে লোক দেখানোর জন্য হোক আর নিজেকে ক্ষমতাশালী প্রমাণের জন্য হোক, সেই আমলে প্রায় লাখ টাকার ট্রলার তোলার জন্য নাজিরপুরের হুজুরকে দিয়ে গোপনে কাজটা করে। এমনকি তার স্ত্রী জবেদা খাতুনকেও জানতে দেননি। কিন্তু ওই যে বলে, সত্যের অপ্রতিরোধ্য ক্ষমতাকে উপেক্ষা করা অসম্ভব। ট্রলার নদীতে ভাসল ঠিকই, সেই সঙ্গে অদ্ভুত এক রোগে ভাসতে লাগলো সেলিম মৃধা। কোনো ডাক্তার, কবিরাজ, বৈদ্য এ রোগের চিকিৎসা করতে পারল না। অবশেষে সেই ঘাটেই চিরতরে ডুবতে হলো সেলিম মৃধাকে। মৃত্যুর আগে মেয়েটি খুব করে নাকি মৃধা সাহেবকে বলেছিল, আমাকে আগে মেরে তারপর পানিতে দেন, কেননা পানিতে ডুবে মৃত্যুর কষ্ট সে সহ্য করতে পারছিল না। হুজুর যখন তাকে ডুবন্ত ট্রলারের ভেতরে নিয়ে গিয়ে পানির নিচে ডুবিয়ে দিয়েছিল, তখন অসহায় মেয়েটি বাঁচার জন্য বারবার উপরে ভেসে আসছিল। শেষে ওর মুখ, হাত পা বেঁধে লোহার নোঙরের সঙ্গে ট্রলারের পাখার সঙ্গে বেঁধে দেওয়া হয় পানির নিচে। কি ভয়ানক দুঃসহ যন্ত্রণা সহ্য করে মেয়েটির মৃত্যু হয়েছিল তা কেউ জানে না। আর আবার ওই টিলাঘাটের পুরনো হাজারটা রহস্যের মতো কুমারী মেয়েটির লাশও কেউ কোনোদিন দেখেনি। তবে মেয়েটির অতৃপ্ত আত্মা বারবার উঠে এসেছে অন্যদেরকে পানিয়ে ডুবিয়ে মারার তৃপ্তি নিতে। যেহেতু পুরো ঘটনার একমাত্র সাক্ষী ওই হুজুর, তাই অসুস্থ স্বামীর অনুরোধে জবিতা বিল্লালকে নিয়ে হুজুরকেও মেরে ফেলে। নিশ্চয় সেদিনও মেয়েটির অতৃপ্ত আত্মা আবারও তৃপ্তি পেয়েছে, কারণ ভাগ্য হুজুরের মৃত্যু পানিতেই লিখে রেখেছিল। তাতে লাভ তো হলো না, বরং সেলিম মৃধা তার শাস্তি ঠিকই পেল। এভাবে কি চলবে? কেননা আবার তো দেখা হয়েছে মেয়েটির আত্মার সঙ্গে জামানের। সে আত্মা আজও ভর করে আছে জামানের শরীরে। যে রোগে সেলিম মৃধা ভুগেছেন, ঠিক সেই রোগে জামানও দীর্ঘদিন ভুগেছে। তবে উন্নত চিকিৎসার পর অনেকদিন পর্যন্ত সে ভালোই ছিল। অথচ তারপরেও মনে হয় কোনো কোনো সময় সমস্ত আধুনিকতার লৌকিকতা পেছনে ফেলে মানুষের জীবনে কখনো কখনো দুঃসহ ভয়ঙ্কর অলৌকিকতা বাসা বাঁধে। কারণ অলৌকিকতার হঠাৎ সেই সব সমান্তরাল ঘটনাগুলো আমাদের সামনে না এলে আমরা জানবো কিভাবে যে জগতে রহস্যময় বলেও একটা জগৎ আছে, থাকবে। মন্ত্রমুগ্ধের মতো জামানের কথার জালে সবাই আটকা পড়েছে। হঠাৎ অখিল লক্ষ্য করলো জামান ভীষণ ঘামছে। না, এটা সাধারণ ঘাম নয়, বরং জামানের গা থেকে আপনা আপনি পানি ঝরছে। মনে হচ্ছে এইমাত্র জামান কোন নদী বা পুকুর থেকে ডুব দিয়ে উঠেছে। জামান! ডাক্তার ডাকতে হবে এক্ষুনি। ভোর হয়ে গেছে, আমি গাড়ি বের করছি। ওকে তোরা ধরে নিয়ে হসপিটালে নিতে হবে। এ কি, ওর গায়ে এসব কি সবুজ সবুজ? আমাকে তোরা কোথাও নিস না, এই রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগের ওষুধ শুধুমাত্র পানি। এ কি, সারা ঘর তো পানিতে ভেসে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? এত পানি একটা মানুষের শরীরে থাকে নাকি? এখন বাজে কথা বন্ধ কর তোরা, আর জামানের কথা বাদ দে। ওকে বাঁচাতে হবে। এভাবে বেশিক্ষণ চললে ও মারা যাবে। ওকে তোল তাড়াতাড়ি। আমাকে বাথটাবে নিয়ে যা তোরা। পানি। কি বলছিস এসব? তোকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, তুই ভয় পাস না, তোর কিচ্ছু হবে না। আরিফ, ওর দিকে দেখ একবার। ও মাই গড, এটা কি? এটা কি তবে? নিয়াজ কোথায় গেল? ও তো গ্যারেজে। কি করবো এখন? আমার মনে হয় ওকে বাথটাবে নিয়ে যাই। এই জিনিসটা ওর গায়ের উপর কিভাবে লেপটে আছে দেখ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। বাঁচাও মামুন, দেখ জামানের গায়ের পানিগুলো ওই শরীরটা কিভাবে শুষে নিচ্ছে। আমার ভীষণ ভয় করছে।
জামালকে কিভাবে বাথরুমে নেবো বলতো? একটা কাজ করি, চল দিওয়ানটা ঠেলে বাথরুমে দরজার কাছে নিয়ে যাই, তারপর একটা বিছানার চাদর দিয়ে মুড়ে নিয়ে যাব। চল। আরিফ, তুই গিয়ে বাথরুমে পানি ভর্তি কর। আমি পারবো না একা একা, আমার ভয় লাগছে। জামানের গা থেকেই তো পানি পড়ছে। উফ, তাড়াতাড়ি কর। দেখছিস না জামান একটা কথাও বলছে না। ওকে কি মারতে চাস? পানিতে ওর শরীরটা ডুবলে ও বেঁচে যাবে, দেখিস। অখিল তুই জানা ভাই। নিয়াজের ওই ফ্ল্যাটে এমন একটা ঘটনা ঘটবে তা ওরা কল্পনাও করেনি। জামানের কাছ থেকে শোনা পুরনো অভিজ্ঞতা যে বাস্তব হয়ে সামনে দাঁড়াবে তাও ঘোরাঘুরি টের পায়নি নিয়াজ, মামুন, অখিল আর আরিফ। ভোরের আলোয় ঘুম ভেঙেছে। তড়ি ঘড়ি নরম আলোয় পৃথিবীর ভোরের সঙ্গে সঙ্গে আড়মোড়া ভাঙছে, আর নিয়াজের ফ্ল্যাট পানিতে ভেসে যাচ্ছে। আচ্ছা, কি হচ্ছে ওদের সঙ্গে? কেন হচ্ছে? পুরনো গল্পের সঙ্গে এই ঘটনার কি তবে আরও রহস্য গল্প বাকি আছে, যে গল্প এখন আর গল্প নয় বরং সত্যি হয়ে সামনে এলো? এতগুলো চোখ তো আর মিথ্যা দেখছে না, এ তো সত্যি। পুরনো সেই রহস্য গল্পের কোনো বাস্তব চরিত্র এই মুহূর্তে সবাইকে বর্তমানে আটকে দিয়েছে। অনেক কষ্টে ওরা জামানকে বাথটবে শুইয়ে দিয়েছে, আর আস্তে আস্তে জামানের গায়ে লেপ্টে থাকা একটা জলজ শরীর যেন পানিতে ডুবে গেল। জামানের চোখ বন্ধ, শরীর থেকে নিশ্চয়ই পানি এখনো বের হচ্ছে, তা না হলে বাথটবের পানি উপচে বাইরে আসতো না। এমন সময় টিএনটি ফোনটা বেজেই যাচ্ছে। ইস জানা, ফোনটা ধর না। সবাই বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকলে তো কোনো লাভ হবে না। হ্যালো, জি জি, না জি না, নিয়াজ একটু বাইরে আছে। জি, কোনো প্রবলেম? জি আচ্ছা, আমি এক্ষুনি জানাচ্ছি। কি রে, তোর মুখটা এমন পাঞ্চে হয়ে গেল কেন? বুঝতে পারছি না, এমনিতেই তো ভয়ঙ্কর অবস্থায় রয়েছি, আবার কি অপেক্ষা করছে আমাদের জন্য? নিয়াজকে উপরে আসতে বল এক্ষুনি। মানে কার ফোন ছিল? কি বললো? নিয়াজকে চাইছিল সেটা তো বুঝতেই পারলাম, ওর ফ্ল্যাট, ওকে তো চাইবেই। তারপর? ফোনটা বনানী থানা থেকে এসেছে, আমাকে ডিটেইলে কিছু বলেনি, বললো নিয়াজকে জানাবে। মানে আবার কি ঘটলো? কিরে, তোদের ব্যাপারটা কি? কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি, ফোন দিচ্ছি, কেউ ফোন ধরিস না। জামান কই? জামানকে বাথটাবে শুয়ে দিয়েছি, একটু আগে দেখলাম নাড়াচাড়া করছে। জামানের ব্যাপারটা আপাতত মাথা থেকে বার কর। থানা থেকে তোর ফোন এসেছিল, আবারও ফোন দিবে। হ্যালো, জি নিয়াজ বলছি। জি জি, এই অ্যাড্রেসটা আমার ফ্ল্যাটের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এক্ষুনি আসছি। কিছুই তো বুঝতে পারছি না, এক্ষুনি থানায় যেতে বললো। চল, আমরাও সঙ্গে যাচ্ছি। কিন্তু জামানকে কি করবি? আমি আর অখিল বরং এখানেই থাকি, আর আরিফ যাক নিয়াজের সঙ্গে, ব্যাপারটা গিয়ে জেনে আসুক। হ্যাঁ হ্যাঁ চল, থানা থেকে এসে জামানকে নিয়ে যাই। ধাক্কা খাওয়ার একটা ন্যূনতম সীমা পরিসীমা হয়তো পৃথিবীতে আছে, কিন্তু নিয়াজ আর আরিফ থানায় গিয়ে যে ধাক্কাটা খেলো তার সীমা পরিসীমা, পরিধি বা মাথা মুন্ডু কিছুই কয়েক সেকেন্ড ওরা দুজনে বুঝতে পারে। বোকার মতো মুখ চাওয়াচাওয়ি করছিল। আকবরিয়ে নিয়াজ আর আবিরা কোনো কথা বলল না। আসলে বলার কিছু ছিল না, শুধু ওসি সাহেবের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিল। তারপর যা ঘটল তার প্রকৃত নামই কি রহস্য, নাকি অন্য কিছু? কি রে, কি জন্য ডেকেছিল? তাড়াতাড়ি বল, টেনশনে তো আমরা তোদেরকে ফোনও দেইনি। জামানের কি অবস্থা? কি অবস্থা মানে? আগে চল গিয়ে দেখি। ও ভালো আছে, গা থেকে নাকি পানি পড়া কমে গেছে, বাসায় যেতে চাইলো। জামান ভালো নেই, ও নেই, ও থাকতেই পারে না, ইম্পসিবল। ও গত পরশু রাতে মারা গেছে। কি যাতা বলছিস? যে মানুষটা সারা রাত আমাদের সাথে গল্প করলো সে মৃত হবে কিভাবে? থানার মেসেজটাতেই কোনো ভুল আছে। সবাই এদিকে আয়, বাথটাবে কেউ নেই? মনে আছে, আমি বলেছিলাম গত সপ্তাহে জামানকে আমি ফোন দিই, ওখানে নেটের লাইন পাওয়া যায় না, তাই ও ফেসবুকে বসতে পারিনি। তাছাড়া খুব ব্যস্ত ছিল। আমাকে বলল অবশ্যই আসবে, মরে গেলেও আসবে। নেত্রকোনা একটা জরুরি কাজে গিয়েছিল। আমরা থানায় গিয়ে পুরো ঘটনা শুনে তো জামানের কোনো ঠিকানা পুলিশ পায়নি, তবে ওর ব্যাগ থেকে একটা কাগজে লেখা নিয়াজের এই ফ্ল্যাটের অ্যাড্রেস পেয়ে ওখানে স্থানীয় পুলিশ বনানী থানায় যোগাযোগ করে। আমি পুরো ব্যাপারটা এখনো নিতে পারছি না। মরে গেলেও আসবে বলেছিল, আর আমার তো মনে হচ্ছে আমি তালগোল পাকিয়ে কোনো দুঃস্বপ্ন দেখছি। জাস্ট এখনই অ্যালার্ম বাজবে আর লাফিয়ে উঠতে হবে অফিসের জন্য। জামান কথা দিয়েছিল কিন্তু রাখেনি, এমন কখনো হয়নি।
কিন্তু আমি একটু রেস্ট নেই, আমার বুকে ব্যথা হচ্ছে ভীষণ। কুয়াশা। সকালের খবরের কাগজটা দরজার নিচ দিয়ে অনেকক্ষণ আগে দিয়ে গেছে, অথচ কেউ কাগজে চোখ রাখেনি, কেননা সকালে যে খবর ওদের জন্য অপেক্ষা করেছিল তা সমস্ত খবরের কাগজকে ছাপিয়ে গেছে। গত 2 দিন আগে জামানের লাশ নেত্রকোনার টিলাঘাট থেকে পুলিশ উদ্ধার করে। অনেক বছর আগে জামানের যে কাজিন ওখানে ছিল, ওরা বদলি হয়ে অন্য জেলা চলে গেছে। জামানকে কেউ তেমন চেনে না, আর চিনবেই বা কীভাবে? জামান তো থাকতো টিলাঘাটের পাশে পরিত্যক্ত মিথ্যা বাড়িতে। জবেদা খাতুর মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি দানপত্র করে গেছেন এতিম বাচ্চাদের জন্য। কিন্তু পরিত্যক্ত মিথ্যা বাড়ি বা টিলাঘাটে কেউ কখনো আসে না। যে রাতে অর্থাৎ 1 সপ্তাহ আগে জামানের সঙ্গে নিয়াজের ফোনে কথা হয়, জামান বারবার জোর দিয়ে বলে, অবশ্যই আড্ডাতে আমি আসব, জয়েন করব, যদি মরেও যাই তারপরও। এও বলে, আমি জরুরি কাজে একটু বাইরে যাচ্ছি, তুই তোর অ্যাড্রেসটা মেসেজ করে পাঠা এক্ষুনি, কারণ আমার ফোনে চার্জ নেই। আমি চট করে কাগজে অ্যাড্রেসটা লিখে ফেলি। ফোনটা বন্ধ হয়ে গেলে বিপদ, আমি সরাসরি তোর বাসায় চলে আসব। ওই কাগজটাই সাক্ষী হয়ে রইল। জামানের হাতের লেখা অনেকদিন পর দেখেও আরিফ আর নিয়াজ চিনতে পারল। 4 বন্ধু মিলেই জামানের লাশ আইডেন্টিফাই করলো। সারা শরীর তখনও অদ্ভুতভাবে ভেজা, সবুজ সবুজ শ্যাওলাতে যেন পিচ্ছিল লাগছিল দেখতে। যে লোকটা 2 দিন আগে পানিতে ডুবে মারা গেছে, সে কিভাবে সারা রাত 4 বন্ধুর সঙ্গে দিব্যি গল্প করলো, সে রহস্যের কোনো সন্ধান বা ব্যাখ্যা ওরা কেউ পায়নি। তবে আদি থেকে তীব্র কৌতূহল মানুষকে যেমন অনেক অজানা অদেখা জগতের খুব কাছে নিয়ে যায়, ঠিক তেমন করে তীব্র কৌতূহল 4 বন্ধুকে পৌঁছে দিল নেত্রকোনার প্রত্যন্ত গ্রাম সুষম দুর্গাপুরের সেই পুরনো ভৌতিক টিলাঘাটের কাছে। তার মানে যত ঘটনা এই ট্রলারটাকে নিয়ে, আর এই ঘাট তো আছেই। চিন্তা কর, জগতে এখন আমাদের চারপাশে দিব্যি অলৌকিক ঘটনা ঘটেই চলেছে। আচ্ছা, কয়টা বাজে? 8:45। আমরা যে এত রাতে এখানে এলাম, যদি আমাদের কোনো প্রবলেম হয়? এই জন্যই তোকে আসতে নিষেধ করেছিলাম। সব সময় নেগেটিভ চিন্তা, আমাদের কিচ্ছু হবে না। যদি কিছু হওয়ার থাকতো তবে সে রাতেই তো জামানের আত্মা আমাদের মেরে ফেলতে পারতো। বিশ্বাস কর দোস্ত, কেউই মানে একটা লোককেও আমি বিশ্বাস করতে পারলাম না জামানের বিষয়টা, এমনকি আমার বউকে পর্যন্ত না। আমার বউ তো উল্টো এটাকে ইস্যু করে রীতিমতো ঝগড়াই বাঁধিয়ে দিল। ওর ধারণা ওইসব জবেদা কিচ্ছু না। আমরা নাকি চান্স পেয়ে ইচ্ছা মতো মদ ভাঙ খেয়ে কোনো মেয়ে ঘটিত ব্যাপার স্যাপার করতে চেয়েছিলাম। চিন্তা কর। শালার মহিলাদের জাতি হচ্ছে কঠিন সন্দেহ বাতিগ্রস্ত। তবে আমি এটা বলতে পারি, খোঁজ নিয়ে দেখ আরিফ, তোর বোন নির্ঘাত এই ঘটনাকে মানুষের কাছে আরো ভয়ঙ্করভাবে বলেছে। একদম ঠিক। মেয়েরা শপিং করতে যেমন পছন্দ করে, ইনিয়ে বিনিয়ে গল্প করতেও ওস্তাদ। আমি তো কোনো কিছু ঠিকমতো মেলাতে পারি না রে। বিষয়টা আমাকে ভীষণভাবে ভাবিয়েছে। তোদের বললাম না, আমি তো একা একা অনেকদিন আমার ফ্ল্যাটে থাকতেই পারিনি। এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। আরে কি ব্যাপার, চোখে টর্চ মারছে কে? আপনারা ওইখানে বসে কি করেন? ভাই সাহেব, এই টিলাঘাট ভালো না। এই ঘাটে মির্জা সাহেবের ট্রলারের ধান্দা লাগে চোখে। এইখান থেকে চলে যান। শহরের লোকগুলা আসলেই বন্ধা, মরতে আইছে রাত কইরা। মরবি দিনের বেলা চোখে দেখে মর। এই যে ভাই, আপনি একটু আসবেন এদিকে, আপনার সাথে একটু কথা বলবো আমরা। না 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 না, আমি টিলাঘাটে নাও ভিড়াই না। আপনাকে দরকার থাকলে আপনারা পশ্চিম দিকে আসেন, আমি নাও ভিড়াইতেছি। আপনি গত ভাই বিরাট সাবাস, রাত কইরা মির্ধার টিলাঘাটে বসছেন। এখনো টিলাঘাটে কিছু ঘটে? কেন শুনেন নাই? ঢাকার এক বড় সাহেবের লাশ পাওয়া গেছিল মাস 8 আগে। পরে অবশ্য বুঝতে পারছি ওই সাহেবের মরার কারণ। কি কারণ বলেন তো? তার আগে আপনারা কোন তো, আপনারা এখানে নতুন নাকি কোনো ধান্দায় আইছেন? সত্যি কন। মাঝি ভাই, আমরা এখানে নতুন ঠিকই, জায়গাটা দেখতে এসেছি। কারণ আপনি যে সাহেবের কথা বলছেন, সে আমাদের খুব কাছের এক বন্ধু ছিল। কোন কি সবটা যাই না, আবার এখানে আসছেন? লগে শৈল বন্ধের তাবিজ কবজ আছে নি?
আমি তো মির্ধাবাড়ির বিল্লাল চাচার কাছে শুনছি শহরের সাপ নাকি ভুল কইরা কোন দিন মির্ধার আজাইরা টলারে রাইড করে উঠা পড়ছিল, সেই জন্যই পানির আজর তার উপর ভর করছিল। বিল্লাল চাচার কাছে আমাদেরকে একটু নিয়ে যাবেন? বিল্লাল চাচার নতুন বাড়িটা আমি চিনি না। তাহলে শিওর হয়ে এত কথা বলছেন কিভাবে? গ্যারামে একটা কথা ভাসলে সারা গ্যারামে বাতাসে উইরা উইরা ছড়ায়, শিওর হইতে হয় না। আচ্ছা, আপনি তো এই নদীতেই নৌকা চালান, কখনো কিছু দেখেছেন টিলাঘাটে? পূর্ণিমা আর আমাবস্যায় অহনো মির্ধার ডুবা টলার ভাইসা ওঠে, আর টলারের পাংখায় পয়সা থাকে একটা কুমারী মাইয়া। মাইয়ার শরীরটা নাকি সবুজ। আবার কেউ কেউ দূর থেকে নাকি দেখছে মির্ধা সাহেবের লাশ শীত হইয়া ভাইসা আছে। নদীর বুকে ভাটিয়ালি গানের মতো সুর করে ইনিয়ে বিনিয়ে চোখ বড় বড় করে মাঝে গল্প বলছে। প্রত্যেকটা গল্পের মূল বিষয় থেকে ভূমিকাই বেশি, তবুও শুনতে ভাল লাগছে। নদীর মতোই সহজ সরল শোনা কথাগুলির লোকটা এমনভাবে বর্ণনা করছে যেন সে সবটা সেই সময় নিজে দাঁড়িয়ে থেকে ঘটতে দেখেছে। মাঝের কাছ থেকেই জানা গেল অনেক বছর আগে যে বরযাত্রীর ট্রলারটা ডুবে তার কারণ হচ্ছে বরযাত্রীরা নাকি ভুল করে মির্ধার ট্রলারে উঠে পড়েছিল। হঠাৎ একজন বয়স্ক লোক দেখতে পায় ট্রলারের পাখা ভাঙা। ততক্ষণে আড়াখালি বাজারের ঘাট থেকে মূল ট্রলার রঙিন কাগজ আর জড়িতে সেজে ঘাটে আসে। অথচ রহস্যময় অলৌকিক সে ট্রলারটাও নাকি সাজানো গোছানো ছিল, যদিও মির্ধার সঙ্গে সঙ্গে মির্ধার ট্রলারও নাকি ডুবে গেছে। মাঝের মুখে গল্প শুনে মনে হচ্ছিল গাঁজাখড়ি গল্প, কেননা গল্পের আশেপাশে নানান ফাঁক ফোকর আছে। অথচ তারপরও ওরা চারজন দিব্যি মাছের নৌকায় বসে গল্প শুনেই যাচ্ছিল। হঠাৎ পানির কেমন একটা শব্দখানে এলো। মাঝে এক চিৎকারে দোয়াদুর করতে লাগলো। প্রচণ্ড ভয়ে সবাই যেন দরদর করে খাচ্ছে। শুধু মামুন ভয়হীন, স্থির। ওই দেখেন, ওইখানে পানি কেমন পাক খাইতেছে। লাই লাই লান্তা সোনা খাইনি কোন তুমি না চলে। নিয়াজ, অকি কি ওখানে? এর নিচে কিছু একটা আছে। মাঝি ভাই, আপনি একটু ডান দিকটায় যাবেন, একটু সামনে, এই দিকটাতে গেলেই হবে। চলুন না একটু। কি কইতাছেন পাগলের লাহান? আমার কি কুত্তায় কামড়াইছে মরতে যাবো ওইখানে? আমার জানের মায়া আছে না, ঘরে বউ পোলাপান আছে। এই দেখেন দেনায় তাবিজ কবজ বাইন্দা গুড়ি নাও ঘুরাইলাম, এনে থাকাটা নিরাপদ না। ইস রে, ইস, আমার মনে হয় শেষ পর্যন্ত রহস্যটা সঙ্গে নিয়ে ফেরত যেতে হবে। নিয়াজ দেখ দেখ, একটা ট্রলারের মতোই কিছু একটা ভাসে ওই ঘাটটাতে। দূর থেকেও চাঁদের আলোতে কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি। যে ওইটাই আমাগো এলাকার লুভি আর বদ সেলিম মির্ধার পাইন্না টলার, যে টলারে মইরা গিয়াও মির্ধার আত্মা লক্ষ টাকার লুভে এইখানে বাসা বাইন্দা বইসা আছে। মইরা গিয়াও বউয়ের সম্পর্কে লুভ গেল না। যদি এমন হতো স্বপ্নের জগতে একজন মানুষ অন্য একজন মানুষকে ইচ্ছে করলেই নিয়ে যেতে পারে, তবে আজ রাতের ঘটনাটাকে চার বন্ধু স্বপ্নই বলতো। আর সে স্বপ্ন জেনে বুঝে আপনাদেরকে এক এক করে ঘুরে দেখাতো ওরা সচক্ষে যা দেখেছে। কিন্তু আসলে বিষয়টা স্বপ্ন নয়, বরং বাস্তব আর অবাস্তবের মাঝামাঝি একটা জায়গা, যেখানে কেউ ইচ্ছে করলেই বা চাইলেই যেতে পারে না। যদি সবাই সব কিছু নিজের ইচ্ছে করতে পারত, তবে রহস্য জগতের ক্ষমতায় অনেকখানি ঘাটতে পড়ত। যে যাই বলুক, জামানের মৃত্যু নিয়ে আর কোনো নতুন গল্পের সূচনা হয়নি। তবে মির্ধা সাহেবের অলৌকিক ট্রলার ওরা দেখেছে এবং বিশ্বাস করেছে। রহস্যের আসলে কোনো ব্যাখ্যা নেই, রহস্যের ব্যাখ্যা শুধুই রহস্য। যে রহস্য গল্প জামান ওদের বলেছিল, সে রহস্যের বাঁধ ভাঙা কোনো কালেই সম্ভব হবে না। সত্যি কি তাই? যদি তাই হবে, তবে আজ সকালের ফোন কলটা আরিফকে এতটা উদ্বিগ্ন করলো কেন? হ্যালো আরিফ, তুই কোথায়? এক্ষুনি একবার আমার বাসায় চলে আয়। নিয়াজ খুব অসুস্থ হয়ে পড়েছে। মানে কি হয়েছে? ওর তো কদিন আগে হার্টের প্রবলেম হয়েছিল। অ্যাটাক হয়েছে নাকি? না না দোস্ত, ওর শরীর থেকে নাকি অঝরে পানি পড়ছে। বাসায় কেউ ছিল না, ভাবি সিরাজগঞ্জ থেকে রওনা দিয়েছে, মামুন ওখানে পৌঁছে গিয়েছে। কি বলছিস? আমি এক্ষুনি আসছি। শেষ পর্যন্ত নিয়াজের কি হলো আমরা জানি না, আবার এটাও জানি না শুধুমাত্র নিয়াজের সঙ্গে কেন এমনটা ঘটল। তবে কি নিয়াজের বাড়ির বাথটাবে এখনো বাসা বেঁধে আছে জামান, বা জামানের গায়ে লেপ্টে থাকা সেই স্যাঁতস্যাঁতে পিচ্ছিল সবুজ পানার মতো শরীরের কোনো অশরীরই? নাকি নিয়াজের পর আরিফ, অখিল, মামুন
ওরাও ভেসেছে সেই রহস্য জলের লোনা গন্ধ আর ভয়ঙ্কর কোনো অলৌকিক অসুখে। সে গল্প বলার জন্য কেউ আমাদের নতুন করে কোনো মাঝরাতের আড্ডায় ডাকেনি। তবে এটুকু বলতে পারি, টিলাঘাটের অশরীরই এখন কেবল টিলাঘাটই নয়, বরং শহরের বাড়ির বাথটাবে বাসা বেঁধেছে। যেমন বাসা বেঁধে আজও বেঁচে আছে আমাদের চারপাশের অগন্তি রহস্য গল্পের জীবন্ত সব চরিত্ররা, যেসব চরিত্রকে আমরা ভয় পেয়ে ভূত বলি, আবার কখনো কখনো বইয়ের ভাষায় শুদ্ধ শব্দে বলি অশরীরী আত্মা। এরাও জগতের রহস্য অংশ। জগৎ চলবে জগতের নিয়মে, বিজ্ঞান নিয়মও ভাঙবে, আর সেই ভাঙা নিয়মের চোরাকাঁটাগুলো আবারও মানুষের মন কাপড়ে বিঁধে একটা একটা নতুন রহস্যময় জগতের সন্ধানে চলবে, বেঁচে থাকবে, আর রহস্য জাল বুনবে। তেমনি এক রহস্য জালে বোনা রইল সেলিম মির্থার অলৌকিক টিলাঘাটের রহস্য ট্রলার, যে রহস্য ট্রলার ডুবছে, ভাসাচ্ছে মানুষের মনের সঙ্গে ভয় আর ভৌতিক গল্প হয়ে।